Damn. Damn. তো আমরা আজকে নতুন একটা টপিক শিখবো। টপিক দেখবো আজকে মূলত আমরা 2A স্ল্যাবটা দেখবো। হ্যাঁ, তো 2A স্ল্যাব ও 1A স্ল্যাবের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা এটা যদি আমরা একটু বলি, আমরা আরসিসি 1-এ এটা পড়ে আসছি। আরসিসি 1-এর মধ্যে 2A স্ল্যাব আর 1A স্ল্যাবের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটা আসলে আমরা জানি। তো আমি আবার একটু বলে দিই, 2A স্ল্যাব আসলে আমি যদি আমাদের লেন্থ, শর্ট ডিরেকশনের লেন্থ ডিভাইড বাই লং ডিরেকশনের লেন্থ, শর্ট ডিরেকশন লেন্থটাকে আমরা নর্মালি LB দিয়ে চিন্তা করি, আর লং ডিরেকশনের শর্ট ডিরেকশনের লেন্থটাকে আমরা LA দিয়ে চিন্তা করি। তো আমি যদি একটু লিখে দিই, এটা হলো শর্ট আর এটা হলো আমার লং। হ্যাঁ, তো এই দুটার রেশিও যদি আমাদের 2 বা 2 এর থেকে কম হয় তাহলে সেটাকে বলবে আমরা 2A স্ল্যাব। আদার দেন যদি 2 এর থেকে বেশি হয় তাহলে সেটাকে বলবো আমরা 1A স্ল্যাব। তো এটা হলো 2A স্ল্যাবের কাহিনী। হ্যাঁ, তো এটা হলো আমাদের লং ডিরেকশনের যেই লেন্থটা সেটা, আর LBটা লং ডিরেকশনটা, আর LA হলো শর্ট ডিরেকশনের লেন্থটা। আচ্ছা, তো আমরা এখন মেইন অঙ্কে চলে আসি। আর বেসিক ডিফারেন্সটা এটা বলা যায় যে রেশিও 2 এর থেকে কম। আরেকটা যে ডিফারেন্স সেটা বলা যায় যে হলো লোড ট্রান্সফার। 2A স্ল্যাবের মধ্যে আমরা 2 ডিরেকশনাল লোড ট্রান্সফার দেখতে পারি। যদি আমি একটু দেখাই এরকম, আচ্ছা এরকম ভাবে যদি একটু আমি দেখাই যে আমাদের আমাদের যদি এটা কোনো একটা স্ল্যাব হয়, হ্যাঁ, এটা কোনো একটা স্ল্যাব, তো ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে আমাদের জাস্ট এই লোডটা মাঝখান দিয়ে ভাগ হয়ে এই পাশে কিছুটা লোড যাবে, এই পাশে কিছুটা লোড যাবে। লোড ট্রান্সফার আবার দিক আছে, হ্যাঁ, লোড ট্রান্সফার শর্ট ডিরেকশন হয়, লং ডিরেকশন হয়। তো ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে এরকমভাবে লোডটা ডিস্ট্রিবিউট হবে, আর 2A স্ল্যাবের মধ্যে এই লোডটা আবার ফার্দার ডিস্ট্রিবিউট হয়ে যাবে এরকমভাবে। আর 2A স্ল্যাবের মধ্যে আমাদের নর্মালি এরকমভাবে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। হ্যাঁ, এই পাশের লোডটা এখানে চলে যায়, এই পাশের লোডটা এখানে চলে যায়, এই পাশের লোডটা এখানে চলে যায়, আর এই পাশের লোডটা এখানে চলে যায়। তো আমরা ওই আরসিসি 1-এর মধ্যে ওই বিষয়গুলো দেখে আসছি, তো এইখানে আর বেশি কথা বাড়াইলাম না। আচ্ছা, এখন আমরা মেইন ম্যাথে চলে যাই। এখন আমরা 2A স্ল্যাবটা করব। এই যে একটা মেথড আছে আমাদের এখানে 2A স্ল্যাব সলভ করার অনেকগুলো মেথড আছে। আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে করতে পারি, আবার এসিআই মানে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডে করতে পারি। তো আমরা মূলত আজকে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডটাই দেখবো, যে এসিআই কোএফিশিয়েন্ট মেথড, এইটাই আজকে দেখব। তো এসিআই কোএফিশিয়েন্ট মেথডটা আসলে কি, আমরা নর্মালি আমরা জানি কি মোমেন্ট বের করার জন্য, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মোমেন্ট বের করার জন্য আমাদের যে একটা সূত্র আছে, যে আমি একটা নতুন পেজ নিয়ে নিই, হ্যাঁ এটার মধ্যে। তো মোমেন্ট বের করার যে সূত্র সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে M = 1/8 WL²। হ্যাঁ, তো আমাদের নর্মালি এই যে 1/8 এটা আসলে কোথা থেকে আসছে, এটা আমাদের মানে অনেকের মাথায় যদি কোশ্চেন আসে তাহলে আমরা আসলে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডটা বুঝতে পারবো। আচ্ছা, এই যে আমরা যে WL² লিখছি, এই WL² আমাদের L² আমাদের কি মিন করতেছে, আমাদের W মিন করতেছে যে আমার একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। হ্যাঁ, আর একটা মিন করতেছে এই যে এলটা হলো আমার আমার লেন্থ, পুরা যে অ্যাক্রস লেন্থ, আমাদের যে লেন্থটা আছে সেটা। আচ্ছা, এই যে সামনে আমরা একটা 1/8 দিয়ে রাখছি, এই 1/8টা কিন্তু একটা আমরা মানে সূত্রের হিসেবে এতদিন চিন্তা করে আসছিলাম, কিন্তু এখন এটাকে আমরা কোএফিশিয়েন্ট হিসেবে চিন্তা করবো। হ্যাঁ, কোএফিশিয়েন্ট হিসেবে চিন্তা করব। এতে করে কি হবে, আমাদের আসলে এটাকে বুঝতে সহজ হবে। আচ্ছা, এই যে আমরা নর্মালি আমি এমটাকে আমি যদি 1/8কে আমি যদি ইয়েতে করি তাহলে 0.025 আসবে। হ্যাঁ, 1/8 = 0.125 WL²। এখন যারা রিসার্চার আছে তারা আসলে বিভিন্ন স্ট্রাকচার, যেটা এটা শুধু সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, হ্যাঁ সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, হ্যাঁ সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা এটা ধরি। যারা রিসার্চার আছে তারা মেইনলি অনেকভাবে রিসার্চ করে বের করছে, যে তারা বিভিন্ন ইউজ কেস দেখছে, যে আমার এটা পুরোটা একটা স্ল্যাব হয়, স্ল্যাবে এক পাশে লোড দিছি, মানে এক পাশে কন্টিনিউয়াস আছে, মানে এই পাশে আমার স্ল্যাবের আরেকটা অংশ আছে, তখন আমার লোডটা কীরকমভাবে হচ্ছে,
তখন মোমেন্টটা লোডটা কীভাবে হচ্ছে, মোমেন্টটা কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে তারা এইভাবে চিন্তা করছে। তারপরে আবার যদি লোড কেসটা এরকম হয় যে আমি এই পাশে কন্টিনিউয়াস, এই পাশে কন্টিনিউয়াস, আচ্ছা এই ডট ডট মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছি যে আমি এই বরাবর আরও স্ল্যাব আছে আর কি, হ্যাঁ এই বরাবর ডট ডট মানে এই বরাবর আরও স্ল্যাব আছে। তো আমি এরকমভাবে স্ল্যাব দিচ্ছি। আবার যদি এরকম দেখি যে আরও এই পাশে মানে ডট ডট আছে, তার মানে বুঝতে হবে যে আমাকে এই 3 দিকেই কন্টিনিউয়াস আছে, হ্যাঁ এই 3 দিকেই আমার আরও স্ল্যাব আছে, এদিকে আরও স্ল্যাব আছে এরকমভাবে, এদিকে আরও স্ল্যাব আছে এরকমভাবে, এদিকে আরও স্ল্যাব আছে এরকমভাবে, মানে আমরা বিভিন্ন কন্ডিশন দেখতেছি। আচ্ছা এরপরে তারা মেইনলি অনেকভাবে মানে ক্যালকুলেশন করছে, ডাটা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেট করে আমাদের জন্য, আমাদের হিসাব করার সুবিধার জন্য একটা চার্ট বের করছে। সেই চার্টটা আমি একটু পরে দেখাবো। তো এই চার্টের মধ্যে আমরা একটু দেখি। আচ্ছা এখানের মধ্যে আরেকটা জিনিস, আমাদের মোমেন্টের টোটাল ভ্যালুটা আমরা জানি তো, মোমেন্টটা ডিস্ট্রিবিউট হয় পজিটিভ মোমেন্টে আর নেগেটিভ মোমেন্টে, হ্যাঁ তো পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্টে। আচ্ছা এই মোমেন্টটা কোথা থেকে আসতেছে, আমার বিভিন্ন লোডিং কন্ডিশনে আসতেছে, রাইট। তো আমি একটু নিচে যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা মোমেন্টটা আমরা পজিটিভও পাইতেছি আবার নেগেটিভও পাইতেছি, তাই না? হ্যাঁ তো মোমেন্টটা আসলে পজিটিভও পাইতেছি নেগেটিভও পাইতেছি। তো এই যে মোমেন্টটা আসলে এই পজিটিভ মোমেন্টটা আর নেগেটিভ মোমেন্টটা আসলে আমরা বিভিন্ন লোডিং কন্ডিশনে পাচ্ছি। এই লোডিং কন্ডিশনগুলো কী কী, সেটা আমাদের ডেড লোড হতে পারে, সেটা আমাদের লাইভ লোড হতে পারে, সেটা আমাদের কি মানে আমাদের ইম্প্যাক্ট লোড হতে পারে যদি আমরা বিজ ডিজাইনের ক্ষেত্রে চিন্তা করি। তো ওই এখানে নর্মালি আমরা ডেড লোড লাইভ লোড হিসেবে চিন্তা করবো, আর্থকোয়াক লোড ল্যাটেরাল লোডগুলো আমরা আসলে বাদ দিব আর কি। আচ্ছা তো আমরা বিজ্ঞানীরা আমাদের জন্য এই যে বিভিন্ন লোডিং কন্ডিশনের জন্য ডেড লোড লাইভ লোড, ডেড লোড লাইভ লোড, ফর এই ডেড লোডটা আমার হলো পজিটিভের জন্য, এই ডেড লোডটা আমার নেগেটিভের জন্য। তো তারা এইভাবে আমাদের জন্য ক্যালকুলেট করে রাখছে। আচ্ছা এই ক্যালকুলেট করে রেখে আসলে কী ক্যালকুলেট করছে তারা মেইনলি এই যে আমরা যে 1/8টা লিখছি, এই যে 1/8টা, এই 1/8টা আমাদের জন্য ক্যালকুলেট করে রাখছে। অথবা আমি যদি এইটা চিন্তা করি যে 0.125, তারা আমাদের জন্য, যারা রিসার্চার আছে তারা মেইনলি আমাদের জন্য এই জিনিসটা ক্যালকুলেট করে রাখছে, হ্যাঁ এই জিনিসটা আমাদের জন্য ক্যালকুলেট করে রাখছে। তো একটা টেবিলের আকারে এটা আছে, তো এই টেবিলটাতে আমরা যাই একটু দেখি। তো টেবিলটা হলো এখানে, এই যে আমি বিভিন্ন লোডিং কন্ডিশনের কথা বললাম, একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি দেখাচ্ছি বিভিন্ন লোডিং কন্ডিশন আমি দেখাচ্ছি। আচ্ছা এখানের মধ্যে এই যে এইখানে টেবিলের মধ্যে এইখানে এটা আমাদের একটা স্ল্যাব, এই যে এটা একটা স্ল্যাব, হ্যাঁ তো এই যে এটা আমাদের স্ল্যাব একটা দেখতে পাচ্ছি কি না, এটা একটা স্ল্যাব। তো এই স্ল্যাবের চারপাশে দেখি মানে এই যে কালো দাগটা চারপাশ বরাবরে আছে, তাহলে এইটা আমরা বুঝবো যে এটা হলো 4 এন্ড কন্টিনিউয়াস, মানে এই পাশেও আছে আমাদের স্ল্যাব, আমাদের এই পাশেও স্ল্যাব আছে, আবার এই পাশেও স্ল্যাব আছে, আবার এই পাশেও স্ল্যাব আছে, হ্যাঁ তো আমরা বুঝবো যে এটা 4 এন্ড কন্টিনিউয়াস। আচ্ছা এই যে এক্ষেত্রে আমাদের এইটা এরকমভাবে আসে না, এই যে আমি কেস 3 ক্ষেত্রে চিন্তা করতেছি, কেস 3 ক্ষেত্রে এই পাশে আমাদের বরাবর আছে, এই পাশে বরাবর আছে, কিন্তু আমাদের এই পাশে কোনো স্ল্যাবের কন্টিনিউটি নাই, এই পাশে কোনো স্ল্যাবের কন্টিনিউটি নাই। আবার আমরা কেস 4 ক্ষেত্রে দেখি, তো কেস 4টা মেনলি এমন এরকমভাবে, তো কেস 4টাতে এরকমভাবে দেওয়া আছে। তার মানে আমরা যদি এই কেস 4টাকে আমরা একটু ইলাবোরেটলি দেখি, তাহলে আমাদের কন্টিনিউটি এরকমভাবে দেখানো যায় না, এরকমভাবে প্রকাশ করা যায় যে আমি মেইনলি এই পাশে আরও আমার স্ল্যাব থাকতে পারে, আমি মেইনলি এই যে এই কর্নার প্যানেলটা ডিজাইন করতেছি, স্ল্যাবের মধ্যে তো আমরা মেইনলি প্যানেলই ডিজাইন করি, মানে ফুল একটা রুফের আমরা ডিজাইন করি না, আমরা একটা প্যানেল ডিজাইন করি, সেই প্যানেলের মধ্যে আমরা ওই প্যানেলটা অ্যানালাইসিস করে যে ডেপটা পাই সেটা মানে সবচেয়ে ক্রিটিক্যাল প্যানেলের জন্য যে ডেপটা পাই সেই ডেপটা একদম অ্যাক্রস দ্য রুফ আমরা দিয়ে দিই। আচ্ছা তো আমাদের লোডিং কন্ডিশনের জন্য আমাদের এই বিজ্ঞানীরা এই ইউজ কেসের মধ্যে এরকমভাবে দিয়ে রাখছে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বলা আছে, এইখানে দেখাচ্ছি এই যে টেবিল A1A.2, এটা এসিএম মোমেন্ট কোএফিসিয়েন্ট ডিজাইন অফ 2-way স্ল্যাব। আচ্ছা এখানের মধ্যে আমাদের একটা জিনিস বলতেছে কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাব। আচ্ছা আমি একটু আগে বলতেছিলাম আমাদের যেই মোমেন্টটা 2 টাইপের হয়, রাইট, আমি একটু আগে বলছিলাম মোমেন্টটা 2 টাইপের হয়, একটা পজিটিভ মোমেন্ট একটা নেগেটিভ মোমেন্ট। আচ্ছা এখন পজিটিভ মোমেন্টটা দুইটার জন্য হইতে পারে, পজিটিভ মোমেন্টটা আমার 2টার জন্য হইতে পারে, এরকমভাবে দেখাই পজিটিভ মোমেন্ট, হ্যাঁ পজিটিভ মোমেন্টটা আসলে আমাদের 2 কেসে হয় আর কি। 2 কেসে হয় বলতে আমরা নর্মালি এই টেবিলটা না, আরেকটা টেবিল আছে, এই টেবিলটা দেখি আগে তারপরে। তো পজিটিভ মোমেন্টটা আসলে আমাদের এরকমভাবে হয় যে পজিটিভ মোমেন্ট
এম নট ইকুয়াল টু আমাদের দুই কেসে এটা হয় আর কি, আমাদের এই যে কোফিশিয়েন্টটা আছে না, আমি যে সামনে WL²/8 যেটা দেখলাম 8, এটা মানে 0.125 WL²। তো এই যে এইটা আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য দুই ক্ষেত্রেই সমান, মানে ডেড লোড লাইভ লোড দুই ক্ষেত্রে সমান, কিন্তু পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি সেটা আসলে ডেড লোডের জন্য এক ধরনের এরকম কোফিশিয়েন্ট হয়, আবার লাইভ লোডের জন্য এরকম এক ধরনের কোএফিশিয়েন্ট হয়। তো আমরা একটু দেখি এখানে। তো এই যে পজিটিভ মোমেন্ট আমি লিখছি, তো পজিটিভ মোমেন্টের জন্য আমাদের ডেড লোডের জন্য আমাদের কোএফিশিয়েন্ট আলাদা, আমাদের কোএফিশিয়েন্ট আলাদা, হ্যাঁ কোএফিশিয়েন্টটা আলাদা, আবার লাইভ লোডের জন্য কোএফিশিয়েন্টটা আলাদা। কিন্তু আমরা যখন নেগেটিভ মোমেন্টে আসতেছি, নেগেটিভ মোমেন্টে আসলে তখন আবার আমাদের এই কোএফিশিয়েন্টগুলো আলাদা না, কোএফিশিয়েন্টগুলো সব সেম। আচ্ছা আমি একটু নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট সব সেম, মানে কি নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমার ডেড লোডও যেই লেভেলের লোডিং কন্ডিশন দিচ্ছে, আমার লাইভ লোডও সেম লেভেলের লোডিং কন্ডিশনে দিচ্ছে ফর নেগেটিভ মোমেন্ট। আচ্ছা এইখানে দেখাচ্ছে, এই যে এখানে একটা জিনিস কথা বলা আছে, এই যে আমরা নর্মালি কি জানি এম ইজ ইকুয়াল টু যে সিএ নেগেটিভ, আচ্ছা তাই না, এই যে সিএ নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, মানে নেগেটিভ মোমেন্টের কথা বলতেছে। এরপরে ডাব্লিউ মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা এরপরে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটার মধ্যে আরেকটা কথা বলা আছে ব্র্যাকেটে, সেটা বলা আছে ডেড লোড প্লাস লাইভ লোড। মানে আমি একটু আগে বললাম যে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে ডেড লোড লাইভ লোড দুইটাই সেম, হ্যাঁ ডেড লোড লাইভ লোড দুইটাই সেম। কিন্তু আমরা যখন এই পজিটিভ মোমেন্ট আসতেছে, এটা নেগেটিভ মোমেন্টে ছিলাম, এখন আমরা যখন পজিটিভ মোমেন্টে আসছি তখন আসলে আমাদের ওই ডেড লোড লাইভ লোডটা আলাদা 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 বিহেভ করতেছে। এই জন্য আসলে আমাদের জন্য এইটা আলাদা আলাদা দুটো টেবিল আছে। তো টেবিল টোটাল হয় 3টা, আমি যদি একটু দেখাই এরকমভাবে, আর টেবিল টোটাল হয় হলো 3টা। এই যে একটা টেবিল, এটা হলো আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য, আমি একটু লিখে দিই, ফর নেগেটিভ মোমেন্ট ডেড লোড প্লাস লাইভ লোড আমরা এই টেবিলটা ইউজ করবো, হ্যাঁ এই টেবিলের যে পেজ নাম্বার হলো 133, আমরা এই টেবিলটা ইউজ করবো। আচ্ছা এই যে এটা হলো ইন্ডেক্সটা হলো A.2.1। আমার যখন এই যে আমাদের যখন লাইভ পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে ডেড লোডের জন্য আলাদা টেবিল, এই যে পজিটিভ মোমেন্ট ফর ডেড লোডের জন্য এই টেবিলটা, আর পজিটিভ মোমেন্ট ফর লাইভ লোডের জন্য এই টেবিলটা, পজিটিভ মোমেন্ট ফর লাইভ লোডে এই টেবিলটা, হ্যাঁ। তো আমরা এই 3টা টেবিল একটু ভালো মতো দেখবো। আচ্ছা এইখানে আর দুইটা বলা আছে, যে ডেড লোড লাইভ লোডের কথা বলা আছে এইখানের মধ্যে। এই যে আমাদের আরেকটা জিনিসের আমাদের দেখতে হবে, সেটা হলো আমরা এটা তো দেখলাম যে কেসটা, মানে কি কি কেস হইতে পারে এখানে আমরা দেখে নিলাম। আচ্ছা আমাদের কেসগুলো দেখা শেষ। আচ্ছা এখন আমরা বুঝতে পারলাম যে এরকম এরকম কেস হইতে পারে, কন্টিনিউটি দিকে কেস। আচ্ছা এরপরে আরেকটা জিনিস বামে আছে, সেটাকে হলো রেশিও বলে। রেশিও মানে কি আসলে, এটা হলো প্যানেল রেশিও। প্যানেল রেশিও মানে হলো আমার আমি একটু আগে যে জিনিসটা বলতেছিলাম না, যে আমাদের LA, হ্যাঁ এটা আমার যদি শর্ট ডিরেকশন লেন্থ হয়ে থাকে, LB আমার যদি লং ডিরেকশন লেন্থ হয়ে থাকে, আমরা নর্মালি এই দুটা রেশিও আমাদের সর্বোচ্চ 1 হইতে পারবে, সর্বনিম্ন 0 হইতে পারবে, হ্যাঁ সর্বনিম্ন 0 না 0.50 হইতে পারবে সর্বনিম্ন, হ্যাঁ। তো আমাদের এই যে LA আর LB রেশিও 1 মানে কি বোঝাচ্ছে, LA আর LB এর রেশিও 1 মানে বোঝাচ্ছে যে এইটা আসলে স্কোয়ার কলাম, মানে স্কোয়ার স্ল্যাব, হ্যাঁ তো এইটা আসলে স্কোয়ার স্ল্যাব। আর যদি LA আর LB এর রেশিও 1-এর থেকে কম হয়, তার মানে বুঝতে হবে যে আমার এই যে এইটা বেশি আছে, বেশি আছে কার থেকে, আমার শর্ট ডিরেকশন লেন্থ থেকে, শর্ট ডিরেকশন থেকে, হ্যাঁ। তো এটা আসলে আমরা বুঝবো, এই শর্ট ডিরেকশন থেকে, শর্ট ডিরেকশনের ইয়েতে বুঝতে পারবো। এই যে এটা হলো শর্ট ডিরেকশনে বুঝবো, আর এইটা বুঝবো আমরা লং ডিরেকশন, হ্যাঁ লং ডিরেকশনের জন্য। আচ্ছা তো এই যে LA আর LB এর রেশিওটা সবসময় আমাদের 1-এর থেকে কম হবে। তো আমাদের এই যে আমরা বিভিন্ন ইউজ কেসে দেখবো, যদি আমাদের একটা লেন্থ 22 হয়, একটা লেন্থ 24 হয়, তাহলে এই দুইটার রেশিওটা কত হচ্ছে, এই দুটার রেশিও হচ্ছে আমাদের 0.91, 0.91। তো আমাদের এখানে এই যে 0.91 আর 95-এর মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে, এটা আমাদের মানে গিভেন ভ্যালু। এই যে 0.90-র জন্য একটা ভ্যালু দেওয়া আছে,
0.95-এর জন্য এই ভ্যালুটা, আর 0.90-র যে এই ভ্যালুটা। আচ্ছা, আমাদের প্যানেল রেশিও যদি 0.9 হইতো, আমরা তখন এই যে এইটুকু নিয়ে কাজ করতাম। আমি একটু দেখাই, বড় করে একটু দেখি। আমরা প্যানেল রেশিও যদি এরকম হইতো, তাহলে আমরা এই যে এই মোমেন্ট, এই কোফিশিয়েন্টগুলো নিয়ে কাজ করতাম। হ্যাঁ, এই যে 2 টাইপের কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতাম। আচ্ছা, এরপরে আমাদেরকে আসতে হবে এখানে আমাদের কেসটা কোনটা, আমাদের 4 এন্ড কন্টিনিউয়াস নাকি 2 এন্ড কন্টিনিউয়াস, নাকি কর্নার প্যানেলে আছে, নাকি আমাদের 1 ওয়ে কন্টিনিউয়াস। আমরা এই কেস দেখে দেখে আমাদের এই মোমেন্টের ভ্যালুগুলো ডিটারমাইন করবো, যে আসলে আমাদের এক্স্যাক্টলি এই ভ্যালুটা যেখানে একটা লাইন টানবো, যেই ভ্যালুটার সাথে ইন্টারসেক্ট করবে আমরা সেই ভ্যালুটা নিব। যেমন এইটার সাথে এটা ইন্টারসেক্ট করতেছে, এর মধ্যে আবার 2 টাইপের, এই যে রেশিও পাশে আর 2 টাইপের দেওয়া আছে সিএ নেগেটিভ আর সিবি নেগেটিভ। এটা কিন্তু আমরা এই যে লাইভ লোড প্লাস ডেড লোডের জন্য বলতেছি, মানে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে বলতেছি। আর এই যে পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে আমাদের সিএ, এখানে পজিটিভ নেগেটিভ লেখা থাকবে না, ওখানে জাস্ট নর্মালি লেখা থাকবে ডিএল, মানে ডেড লোড, সিএ ডেড লোড, সিএ লাইভ লোড। পরেরটাতে যদি আমরা দেখি, এই ডেড লোডের জায়গায় শুধু লাইভ লোড লেখা আছে, এই যে লাইভ লোড লেখা আছে। তো এই ছিল কথা, আমাদের যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের ভ্যালুগুলো নিব। আচ্ছা, আমি বলছিলাম কি, ওই যে এল এটা হলো আমার শর্ট ডিরেকশনের লেন্থ, রাইট? তো শর্ট ডিরেকশনের লেন্থের মোমেন্ট বের করার সময় আমরা নর্মালি এই যে সিএ নেগেটিভের এইটা নিয়ে কাজ করব, মানে শর্ট ডিরেকশনের যে কোফিশিয়েন্ট অ্যাট শর্ট ডিরেকশন এই যে সিএ, সেই ভ্যালুটা নিয়ে কাজ করব। এই যে এই ভ্যালুটা, সিএটা ভ্যালুটা আমরা যখন, যেহেতু আমাদের কেস এটাই, তো আমরা এটা নিয়ে ক্যালকুলেট করব। আচ্ছা, এরপরে আমাদের লং ডিরেকশনের যে লেন্থটা সেটা হলো এলবি। তো এলবিটা আসলে আমরা এই ডিরেকশনে নিয়ে কাজ করবো, কারণ আমাদের যদি কেস এইটা হয় আমাদের সাথে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা নিব। আচ্ছা, একটু আগে এখন আসি, যদি আমাদের প্যানেল রেশিও 0.95 হইতো তখন আমরা এটা নিতাম, অ্যান্ড 0.90 হইলে তখন আমরা এই ভ্যালুগুলো নিতাম, এই যে 0.60 আর 0.40। আচ্ছা, কিন্তু আমাদের যদি এই 0.90 আর 9.5-এর মধ্যে কোনো একটা জায়গা হইতো, যদি 0.93 হইতো, 0.93 হইতো, তখন আমাদের কি করতে হইতো? তখন আমাদের এই দুইটার মধ্যবর্তী যেই ইন্টারপোলেশন করে আমাদের বের করা লাগতো। ইন্টারপোলেশন করে কীভাবে বের করতাম, যে আমাদের তখন আমরা সিএটা শুধু বের করতাম। আমি একটু এইটুকু ইয়ে করে দিই, তখন আমরা পার্টিকুলার একটা একটা করে আমাদের কোএফিসিয়েন্টগুলো বের করতে হবে। যে তো কীভাবে বের করতাম আমরা, এই যে এরকমভাবে আমাদের এই যে সিএটা যদি আমরা বের করতে যাই, পর সিএ ফর 0.95-এর জন্য কত সিএ, যে আমাদের 0.055, আর 0.90-র জন্য কত সিএ, সেটা হলো 0.045। আচ্ছা, এখন এই যে আমরা দেখতেছি যে আমাদের 90-এর জন্য আর 95-এর জন্য, মানে 0.95 আর 0.90-র জন্য এই ভ্যালুটা কতটুকু ডিফারেন্স আছে, 0.055 আর 0.045। আচ্ছা, এইটা আসলে আমাদের ইন্টারপোলেশন করে বের করতে হবে যে 0.93-এর জন্য কত আছে। তো আমাদের এইরকমভাবে আমরা বের করব যে আমাদের এইটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স হলো 0.05। 0.05-এর জন্য ডিফারেন্স কতটুকু আসতেছে আমাদের 0.010, হ্যাঁ 0.010। তাইলে আমাদের এইটার অনেক কাছাকাছি না? আমি যদি এইটার কাছাকাছি ধরি, তাহলে 93 মাইনাস 90 মানে 0.90 মাইনাস 0.03। হ্যাঁ, তো 0.03-এর জন্য কতটুকু চেঞ্জ আসবে, মানে 0.05-এর জন্য 0.10 চেঞ্জ, এখানে আমরা ঐকিক নিয়মের মতোই। তাহলে 0.03-এর জন্য কতটুকু চেঞ্জ, সেটা আমরা এই যে 0.010 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 0.05, এইটা হলো চেঞ্জটা আসবে। হ্যাঁ, এটা কিন্তু পরিবর্তনটা, এটা হলো আমাদের ডেল সিএ। হ্যাঁ, এখন আমাদের 0.093-এর থেকে এখন 95-এ আমাকে যাইতে হবে। আমি এই পরিবর্তনটা একটু ক্যালকুলেট করে দেখি কত হয়। এটা আমাদের হয় হলো 0.006। হ্যাঁ, তো এইটা হলো আমাদের ক্যালকুলেশনের ভ্যালুটা 0.006। আচ্ছা, এখন আমি দেখি তো, আমি 90 থেকে 95 মানে 0.90 থেকে 0.95-এর থেকে যদি যাই, তাহলে আমার ভ্যালুটা কমতেছে নাকি বাড়তেছে আমি একটু দেখি তো। যে আমি যদি এই 0.060, আমি কি, ও নো, তো ক্যালকুলেট করে ফেলছি উল্টাটা ধরে। আচ্ছা, মানে এই
প্রসেসটা সেম, আমি এখানে জাস্ট 040 জায়গায় এখানে 60 হবে, হ্যাঁ এখানে জাস্ট এই যে 60 হবে, এই যে এই ভ্যালুটা নিচ্ছি আমি এখানে, আর এই ভ্যালুটা হবে 0.060 মানে হলো 0.05, এখানে হবে হলো 0.05, আর হলো হ্যাঁ বাকি জায়গা মোটামুটি ঠিক আছে। তো আমাদের এইটা আসবে, চেঞ্জটা আসবে 0.03, হ্যাঁ চেঞ্জটা আসবে 0.03, এখন বাকিটা ঠিক আছে। আচ্ছা একটু প্যাচ লাগাই ফেলছিলাম, প্যাচ লাগানো না মানে ভুল এন্ট্রি দিয়ে দিয়েছিলাম, প্রসেসটা সেম। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি তো এখন কি অবস্থা। আমরা এখন আসি 0.090-তে, 0.095-এ দেখি যে ভ্যালুটা কমতেছে, 0.060 থেকে 0.055-এ গেছে, মানে ভ্যালুটা কমতেছে। তাহলে আমার এখান থেকে এই কতটুকু ভ্যালু, আমি এটা ভ্যালু আমি 0.90 থেকে আমি 93 যাচ্ছি না, 0.093-তে যাচ্ছি না, তো আমি 0.060 থেকে আমি তো কমাবো ভ্যালুটা, তাই না? 0.060 থেকে ভ্যালুটা কমাবো, কতটুকু কমাবো সেইটা হলো আমি এই পরিমাণ কমাবো, মানে আমার হলো এই যে 0.060, সরি 060 মাইনাস 0.003, তাহলে ভ্যালুটা হবে 0.057, তাই না? হ্যাঁ, তো আমাদের ভ্যালুটা আসবে 0.057। তো এই ভ্যালুটাই আসলে আমাদের ডিজায়ার্ড, এই যে ফর 0.093 এর ভ্যালু। তো আমরা এটা ইন্টারপোলেশন করলেই বুঝতে পারবো, এটা আসলে আহামরি রকেট সায়েন্স কিছু না, মানে খুবই ইজি, জাস্ট এক্সপ্লেন করে দেখাইলাম, তাও আবার একটু ভ্যালুটা উল্টাপাল্টা হয়েছে, এছাড়া সব কিছু ঠিক আছে। তো আমরা এরকমভাবে প্রত্যেকটার জন্য ডেড লোড লাইভ লোডের জন্য এরকমভাবে বের করব, তারপরে হলো পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্টের জন্য এরকম আলাদাভাবে বের করব। আচ্ছা তাহলে আবার একটু বলি যে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বা মোমেন্টের যে কোএফিসিয়েন্টটা সেটা বের করার জন্য আমাদের 3টা টেবিল দিবে, এসিআই 3টা টেবিল দিবে। এই 3টা টেবিল আসলে আমাদের পজিটিভ মোমেন্টের জন্য ডেড লোড লাইভ লোডের জন্য আলাদা আলাদা কন্ডিশন আছে, কিন্তু আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য কোনো আলাদা আলাদা কন্ডিশন নাই। আমরা ডেড লোডের জন্য যেই কোএফিসিয়েন্ট মানে লাইভ লোডের জন্য সেম কোএফিসিয়েন্ট। তো আমরা ডিরেক্টলি আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য একটা টেবিল ইউজ করব, আর এই যে পজিটিভ মোমেন্টের জন্য সরি পজিটিভ মোমেন্টে আমরা 2টা টেবিল ইউজ করব। তো এই 2টা টেবিল ইউজ করে আমরা মেইনলি আমাদের অঙ্কগুলো করব। আমরা এখন একটা অঙ্কে চলে যাই। তো এরপরে বলছে যে অঙ্কটা দেখি, অঙ্কটাতে বলছে যে আমাদের এরকমভাবে যে এ মনোলিথিক রেইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট সিমেন্ট স্ল্যাব কনসিস্ট অফ রেক্টাঙ্গুলার বেস মেজারিং 22 into 24 feet. Width of the supporting beam is 16 inch and the slab has to carry live load 100 psf in addition to its own weight. Design the corner panel of the slab. এই যে আমাদের এইটা একটু ইম্পর্টেন্ট, যে কর্নার প্যানেল, হ্যাঁ corner panel of the slab using SCI moment coefficient method. Show the reinforcement detailing. Use FC prime 4000 psi and আমাদের FY মানে yield স্টিদের yield যে ইয়েটা স্ট্রেংথটা সেটা হলো আমাদের 60000 psi। আচ্ছা তো আমাদের এখন আমরা একটু অঙ্কটা যেহেতু পড়ে ফেললাম, আমরা একটু এটা ভিজুয়ালাইজ করা ট্রাই করি যে আমাদের যদি এটা একটা স্ল্যাব হয়ে থাকে, আমাদের এই যে স্ল্যাবটা এরকমভাবে চিন্তা করি, তো আমরা নর্মালি এরকমভাবে স্ল্যাবটা চিন্তা করি যে আমাদের এই যে স্ল্যাবটা এরকমভাবে আছে, হ্যাঁ স্ল্যাবটা এরকমভাবে আছে। তো এই যে স্ল্যাবটা আসলে কীরকমভাবে আছে, সাপোর্টিং বিম 16 ইঞ্চ, এই যে এই বিমটার ডাইমেনশন 16 16 16 16 16 16। তার মানে আমাদের এই যে পুরা এই যে এইটা প্যানেলটাকে সাপোর্ট দিয়ে আছে আমাদের 16 ইঞ্চের কলাম, 4টা কলাম, হ্যাঁ। তো আচ্ছা এই যে স্ল্যাব কন্ডিশনটা আসলে এরকমভাবে আছে, আমি একটু যদি দেখাই, তো এই স্ল্যাবটা এরকমভাবে আছে, আমাদের কর্নার প্যানেল বলছে না, তো কর্নার প্যানেলটা আসলে আমরা এইভাবে চিন্তা করবো, আসলে এরকমভাবে একটা একটা করে নেই, তো কর্নার প্যানেলটা আমরা এইভাবে চিন্তা করব। তো এই আমি যদি এইভাবে চিন্তা করি, কর্নার প্যানেল এই আমরা, আচ্ছা আমরা আমরা মেইনলি এই যে এই প্যানেলটা ডিজাইন করতেছি, হ্যাঁ। তো
তো আমাদেরকে আমরা মেইনলি এই প্যানেলটা ডিজাইন করতেছি, এই যে এই পাশে এটাকে বলে কর্নার প্যানেল। আর এই পাশে যদি আরেকটা আরেক সাইডের ইয়ে থাকতো এরকমভাবে, প্যানেল থাকতো, তো তখন আমি এটাকে বলতাম ইন্টেরিয়র প্যানেল। আমরা এটা সবাই জানি যে এটাকে বলে ইন্টেরিয়র প্যানেল, এটাকে বলা হয় এক্সটেরিয়র প্যানেল, আর এইটাকে বলা হয় কর্নার প্যানেল। এই যে এইটা কর্নার, এইটা কর্নার, এইটা এক্সটেরিয়র, এটা কর্নার, এইটা এক্সটেরিয়র, এইটা কর্নার, আর এইটা এক্সটেরিয়র। তো এই যেটা আমাদের বিভিন্ন লোডিং কন্ডিশন, তো আমাদের নর্মালি আমরা এই যে স্ল্যাবটা ডিজাইন করতেছি, হ্যাঁ। তো এইটা রাখে বাকিগুলো আমি সব মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের এখন এই যে স্ল্যাবের ইয়েটা ছিল এরকমভাবে, ডাইমেনশনটা এরকমভাবে ছিল। আচ্ছা, আমরা এখন এরকমভাবে দেখলাম। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ক্লিয়ার স্প্যানটা বের করতে হবে স্ল্যাবের। যে আমরা নর্মালি আমরা যদি ওয়ান ওয়ে স্ল্যাব আরসিসিতে পড়ে আসি তাহলে জানবো শুরুতেই স্ল্যাবের কিন্তু আমাদের থিকনেস দেওয়া থাকে না, হ্যাঁ। শুরুতে আমাদের স্ল্যাবের থিকনেসটা বের করে নিতে হয় কীভাবে? আমাদের বিভিন্ন আরবিট্রারি সূত্র থাকে, ওই আরবিট্রারি সূত্র থেকে আমরা ওখান থেকে বের করতে পারি। যেমন এই ক্ষেত্রে আমাদের, তো এমন এই ক্ষেত্রে আমাদের হলো সূত্রটা এরকম যে আমাদের যে এই যে ক্লিয়ার স্প্যান তো আমরা সবাই বুঝি যে এটা হলো আমাদের মোমেন্টের সেন্টার, এইটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, হ্যাঁ। তো এখান থেকে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তো এটা যেহেতু আমাদের কলামের হাফ আছে, তো এই কলামের হাফ, এই কলামের হাফ, তো এই টোটাল যদি আমাদের 22 ফিট হয়ে থাকে বা 20 ফিট হয়ে থাকে, তাহলে আমাদের এখান থেকে আমাদের 16/2 মাইনাস 16/2। আলটিমেটলি আমরা একটু আমাদের হিসাবে সহজের জন্য আমরা ডিরেক্টলি 22 থেকে 16 বাদ দিই, 16টাকে আমরা ফিটে নিই, এটা যেহেতু ফিটে আছে এরকমভাবে যে 22 থেকে এটা ফিটে নিছি, ফিটে নিয়ে আমাদের আসলে এই যেই 20.67 আসে, এটা আসলে ফিটে চলে আসে, মানে এটা আমাদের ক্লিয়ার স্প্যান, হ্যাঁ। তো এই ক্লিয়ার স্প্যানটা আসলে আমাদের বের করতে হয় দুই ক্ষেত্রে। আমরা আসলে লোডিং কন্ডিশন থেকে আমরা ক্লিয়ার স্প্যানটা বের করব। ক্লিয়ার স্প্যানটা বের করার পরে আমরা আমাদের বাকি কাজগুলো হাতে আঁকাবো, হ্যাঁ। আমরা নর্মালি স্ল্যাবের লেন্থ বলতে কিন্তু ক্লিয়ার স্প্যান বুঝবো, হ্যাঁ। সবসময় আমাদের স্ল্যাবের লেন্থ বলতে আমরা ক্লিয়ার স্প্যানটি বুঝবো। তো আমি একটু আসি এখানে। তো এই যে আমরা দেখতেছি যে আমাদের শর্ট ডিরেকশন আর লং ডিরেকশনের ইয়েটা বলে দেওয়া ছিল, যে শর্ট ডিরেকশন হলো আমাদের 22, যেটা হলো আমাদের ছোটোটা, আর 24 হলো আমাদের বড়টা লোডিংটা। তারপরে আমাদের বলা আছে এই যে এখান থেকে আমাদের ক্লিয়ার স্প্যানটা বাদ দেওয়ার জন্য আমরা 16/12 মানে আমাদের ক্লিয়ার বেইটা বাদ দিছি, কলামের একটা উইথ বাদ দিছি, একটা পুরো কলামের উইথ বাদ দিছে, আমাদের 20.67 আসছে। লং স্প্যানের যেই ক্লিয়ার স্প্যান সেটা 20.67 আসছে। এরপরে আমি যে বললাম না আমাদের থিকনেস প্রথমেই ডিটারমাইন করে নিতে হয়। থিকনেস ডিটারমাইন করার জন্য আমাদের যে একটা আরবিট্রারি সূত্র থাকে, সেই আরবিট্রারি সূত্রটা এরকম যে আমাদের পেরিমিটার ডিভাইড বাই 180। এখন পেরিমিটার আমরা আগে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে করছিলাম L/33, হ্যাঁ। এলটাকে আমরা লং ডিউরেশনের লেন্থটা নিয়ে 33 করছিলাম। তো এই ক্ষেত্রে আমরা এই পেরিমিটারটা বের করবো, এই যে এই চারপাশের যেই পরিসীমাটা আছে আমাদের, এই যে স্ল্যাবের পরিসীমা সেটা। তো স্ল্যাবের পরিসীমা আমরা সবাই বের করতে জানি। তো আমরা সবাই এটা ক্লিয়ার স্প্যান কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার স্প্যান। তো এই যে 20.7 আর হলো 22.7, এটাকে যদি দ্বিগুণ করি তাহলে আসলে আমাদের এই যে আমাদের এটা ইঞ্চিতে নিছি, ইঞ্চিতে এটা আসলে আমাদের পেরিমিটার, এই যেটুকু হলো আমাদের পেরিমিটার পি, আর এটাকে পি থেকে ফিট থেকে ইঞ্চিতে নিছি ডিভাইড বাই 180 এই, আর এটাকে রাউন্ড আপ করে 6 ইঞ্চি করছি। তো 6 ইঞ্চি করার পর আমাদের এখানে সেলফ ওয়েটগুলো ক্যালকুলেট করছি। আমাদের যে এর জন্য সেলফ ওয়েট কত 6, এর সাথে আমরা 150 ফিট যে 150 ইউনিট ওয়েট, কনক্রিট ইউনিট ওয়েট 90 PSF আসছে। আমাদের ল্যাব লোড কত আমাদের 160 PSF, টোটাল লোড কত আমাদের 250 PSF। আচ্ছা, একটু আগে বলছিলাম না প্যানেল রেশিও, তো এই যে এখন প্যানেল রেশিও বিষয়টা আমাদের এখানে আসতেছে। তো এই যে এখানে প্যানেল রেশিও আমাদের শর্ট ডিরেকশন ডিভাইড বাই লং ডিরেকশনের যে লেন্থটা সেইটা। আচ্ছা, এই রেশিওটা কত আসছে আমার 0.91, হ্যাঁ। আমি বলছিলাম এই যে এটা আসলে আমাদের প্যানেল রেশিওটা কত থেকে কতর মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে, হ্যাঁ, মানে 0.5 থেকে 1-এর মধ্যে থাকবে সবসময়, হ্যাঁ। তো এটা আসলে আমাদের 0.91 আছে, তার মানে আমাদের এটা ওকে আছে। আচ্ছা, এরপরে যেহেতু আমাদের কন্টিনিউয়াস কথা বলা আছে, এই যে আমাদের বিমের মধ্যে কর্নার প্যানেল বলা আছে, এই যে কর্নার প্যানেল, এই কর্নার প্যানেল দেওয়ার জন্য আমরা আসলে নিজেকে ভিজুয়ালাইজ করে নেব এরকমভাবে যে আমরা এই প্যানেলটা ডিজাইন করতেছি। আচ্ছা, আমি ডান পাশের প্যানেলটা দেখাইছিলাম, ডান পাশের প্যানেলটা কিন্তু এরকমভাবে কন্ডিশনে, মানে বোথ এন্ড কন্টিনিউয়াস হইলেই হলো,
যে আমাদের এরকমভাবে একটা প্যানেল আছে, তা আমাদের এই যে আমি ডান পাশের প্যানেলটা দেখানোর জন্য আমার কন্টিনিউটি এরকমভাবে আসছে, কিন্তু এনারা বাম পাশের প্যানেলে দেখছে, মানে এই যে এরকমভাবে কন্টিনিউটি আসছে। তো আলটিমেটলি দুই ক্ষেত্রেই সেম হয়, কন্টিনিউটির উপর ডিপেন্ড করে আসলে আমি কোন প্যানেলটি ডিজাইন করতেছি সেটা আসলে ম্যাটার করে না। হ্যাঁ, তো এখন আসি এরপরে আমাদের এই টু এন্ড কন্টিনিউয়াস, বাকি টু এন্ড ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, এখানে আসলে আমরা একটু আগে যে বিষয়টা দেখতেছিলাম, তো এখন আমি ওই বিষয়টাতে আসি, যে আমরা একটু আগে যে লোডিং কন্ডিশনটা দেখতেছিলাম, আমরা নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আসি। এই যে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমাদের কেস কোনটা, একটু কেসটা মিলাই তো। আমাদের এই যে নেগেটিভ মোমেন্ট, এই যে নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাব, এখানে আমাদের এই যে সি এর ভ্যালুটা বের করা লাগবে, সিবির ভ্যালুটা বের করা লাগবে, এই যে সি আর সিভি ভ্যালুটা বের করা লাগবে। তো আমাদের লোডিং কন্ডিশনটা মানে প্যানেল রেশিওটা কত, প্যানেল রেশিওটা আমাদের 0.91, মানে এই যে এইটা আর এই যে এইটার মধ্যবর্তী কোনো একটা জায়গা আছে। হ্যাঁ, তো এইটার মধ্যবর্তী কোনো একটা জায়গা আছে। আচ্ছা, আর আমাদের কেস কোনটা, মানে আমাদের স্ল্যাবের কেস কোনটা, স্ল্যাবের কেস এটা বোথ এন্ড কন্টিনিউয়াস, এই যে মানে বোথ এন্ড কন্টিনিউয়াস, কর্নার প্যানেল যেহেতু ডিজাইন করতেছি, তো আমাদের কন্টিনিউটি আসলে এরকমভাবে দেখাচ্ছে। তো আমি এই যে এই বরাবর একটা লাইন টানবো, আর এই যে এই দুটোর মাঝ বরাবর একটা লাইন টানবো, অথবা এই দুটোকে লাইন টানবো, যেহেতু আমাদের এই কন্টিনিউটি 0.91 আসছে। হ্যাঁ, তো আমাদের যদি 0.90 হইতো শুধু, তখন আমরা শুধু এই যে সি এর ভ্যালুটা এটা নিতাম 0.060, আর এই যে সিবির ভ্যালুটা নিতাম 0.040। যেহেতু আমাদের 0.91 আসছে, তো আমাদেরকে এটা ইন্টারপোলেশন করে বের করা লাগবে। আচ্ছা, এই ইন্টারপোলেশন করে বের করাটা আমরা পরে দেখবো, এটা দেখার কিছু নাই, জাস্ট আমরা ডিরেক্ট ভ্যালুটা বসাই দেবো। আচ্ছা, এখন এখানে আসি। আচ্ছা, এবার আসছি আমরা এখানে কর্নার প্যানেলের মধ্যে। এখানের মধ্যে আমাদের মোমেন্টের ভ্যালুটা কত, এই যে মোমেন্ট ফর নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্টের এই যে সি এ নেগেটিভ, সিবি নেগেটিভ, আমাদের কিন্তু ওখানে দুইটা নেগেটিভ ছিলই। এটা যদি আমি একটু এইদিকে নিয়ে আসি, আচ্ছা আচ্ছা, এইখানে এই যে সি এ নেগেটিভ আর সিবি নেগেটিভ, এই দুটা মানে দুই টাইপের কোফিশিয়েন্ট আমাদের এখানে আছে। তো আমরা এই দুটো কোফিশিয়েন্ট দিয়ে আসলে হিসাব করব। এই যে আমাদের নেগেটিভ মোমেন্ট ফর এই যে টোটাল লোড, আমি বলছিলাম কি নেগেটিভ মোমেন্টটা আসলে ডেড লোড লাইভ লোডের উপর ডিপেন্ড করে না, আমাদের টোটাল লোডিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ডেড লোড প্লাস লাইভ লোড দুই ক্ষেত্রে আমাদের নেগেটিভ মোমেন্টের কোফিশিয়েন্টটা সেম। তো আসলে আমরা এখানে এই যে 0.060 ছিল না, 060 ছিল, আমি একটু যদি দেখি এখানে, এই যে আমাদের দেখছি যে 90-এর জন্য 0.060, তাহলে 91-এর জন্য একটু কম হবে, মানে হ্যাঁ একটু কম হবে 0.091, সেই কমটা ভ্যালুটা বা ইন্টারপোলেট করে আমরা দেখছি, সেই ভ্যালুটা আসছে 0.059। আচ্ছা, আরেকটা ভ্যালু আছে যে সিবি এর ভ্যালুটা দেখতেছি কত, সিবির ভ্যালুটা আমাদের কত আসছে এরকম 0.040 ফর 0.90 প্যানেল রেশিও, 0.90 প্যানেল রেশিও 0.040। আর যেহেতু আমাদের এইটা 40টা বাড়তেছে 0.91-এর ক্ষেত্রে পয়েন্ট সামথিং বাড়বে, তো আমরা এইটা 0.040-তে আছে 40, আমরা ওটাকে 41 ধরে কাজ করছি। এই যে দেখাই এখানে, এই যে আমরা এই যে 41 ধরে কাজ করছি, 41 ধরে কাজ করে আমাদের টোটাল যে লোডটা ছিল এই যে 250 পিএসএফ, এই 250 পিএসএফ এর লোডটা আমরা এইখানে বসাই দিছি। হ্যাঁ, তো 250 পিএসএফ এর লোডটা আমরা এইখানে বসাই দিছি। তো এই 250 পিএসএফ এর লোডটা আমরা এইখানে বসাই দিছি, এখানে বসাই দিয়ে আমাদের এরপরে আমাদের এইখানে এই যে শর্ট ডিরেকশন লেন্থ একটা, লং ডিরেকশন লেন্থ একটা আছে। তো এই যে এল এ ফর কি শর্ট ডিরেকশন লেন্থ, আর এল বি ফর লং ডিরেকশন লেন্থ। তো এই শর্ট ডিরেকশনের ক্লিয়ার স্প্যানের লেন্থটা কত ছিল আমাদের, এই যে 20.67, আমরা সবাই দেখতেছি, এই যে 20.67 আমরা এখানে বসাই দিছি 20.67। তারপরে এইখানে লং ডিরেকশনের যে লেন্থটা সেটা হলো 22.67, যেটা বসাই দিছি, বসাই দিয়ে আমরা এটা পাইছি পাউন্ড ফিটে। আচ্ছা, আরসিসিতে আসলে আমরা মানে আমাদের ইউনিটগুলো নিয়ে একটু মানে থাকবো, একটু কনসার্ন থাকবো, কারণ কখন 12 দিয়ে গুণ দিব, কখন 12 দিয়ে ভাগ দিব, এই বিষয়গুলো আসলে পাশে না লিখলে, ইনস্ট্যান্টলি না লিখে রাখলে পরে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের এখানে ভ্যালুটা আসছে কত, এই যে ফর নেগেটিভ মোমেন্টের শর্ট ডিরেকশনের জন্য 6302 পাউন্ড ফিট। এটাকে আমরা যদি 12 দিয়ে গুণ করি, এই যে এটাকে আমরা যদি 12 দিয়ে গুণ করি, গুণন 12, যে ভ্যালুটা আসছে সেটা হলো এটা। এরপরে আমাদের এই লং ডিরেকশনের জন্য এই মোমেন্টের ভ্যালুটা কত, মোমেন্টের ভ্যালুটা হলো পাউন্ড ফিট, এটাকে যদি আমি 12 দিয়ে গুণ করি, কারণ 12 তাহলে আমাদের 63212 পাউন্ড ফিট, পাউন্ড ইঞ্চিতে আসতেছে, এই যে ইঞ্চিতে, এটা ফিটে। আচ্ছা, তো এই 12 দিয়ে গুণ করার পরে আমাদের এই ভ্যালুগুলো চলে আসতেছে ফর কিসের জন্য, আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য। হ্যাঁ, তো আমাদের পজিটিভ মোমেন্টের জন্য আবার সেমভাবে সব কিছু বের করতে লাগবে।
পজিটিভ মোমেন্টের জন্য আমরা একটু দেখি তো পজিটিভ মোমেন্টে কী কী আছে। এই যে পজিটিভ মোমেন্টে কিন্তু আবার ডেড লোড লাইভ লোডের জন্য দুটো আলাদা আলাদা টেবিল আছে। আমি যদি একটু দেখাই, এই যে পজিটিভ লোডের জন্য টেবিল কন্ডিশন, এই যে লোডিং কন্ডিশন, টোটাল লোড, টোটাল ডেড লোড একটা, আর পরের পেজে আছে টোটাল লাইভ লোড। এই যে টোটাল লাইভ লোড। তো আমাদের এই দুটা কন্ডিশন আলাদা করে দেখে তারপরে অ্যান্সার করতে হবে। আমি আসলে কোন টেবিলটা নিচ্ছি, বেসিক্যালি আমাদের পরীক্ষায় দেয়াই থাকে, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পরীক্ষার হলের মধ্যে আমাদের এই মোমেন্টের কোএফিশিয়েন্টের ভ্যালুটা আমাদের টেকনোলজি ইউনিটে দিয়ে থাকে। অন্যান্য ভার্সিটিতে এটা টেবিল বিএনবিসি দিয়ে দিতে পারে, অথবা এই শুধু এই মোমেন্ট কোএফিশিয়েন্টগুলো দিয়ে দিতে পারে। আচ্ছা, যাই হোক, পজিটিভ মোমেন্টের যেই বিষয়গুলো সেটা আমরা এখানে দেখি। পজিটিভ মোমেন্টের জন্য আমাদের এই যে এমএ মানে শর্ট ডিরেকশনের ডেড লোডের জন্য যে মোমেন্টটা, আমরা আসলে শর্ট ডিরেকশনের মোমেন্টটা সবার আগে লিখবো। এই যে পজিটিভের জন্য শর্ট ডিরেকশনের মোমেন্টটা, তারপর পজিটিভের জন্য লং ডিরেকশনের মোমেন্টটা লিখবো। তো এই যে পজিটিভের জন্য শর্ট ডিরেকশনের যে ডেড লোডের কোএফিশিয়েন্ট আমরা ওখান থেকে ক্যালকুলেট করে পাইছি। ক্যালকুলেট করে পাওয়ার পর এরপরে আমরা পাইছি 90 কোথা থেকে পাইলাম, আমাদের এই যে উপরে আছে 90, এই যে আমাদের টোটাল ডেড লোডটাই তো আমরা ক্যালকুলেট করতেছি। এই যে টোটাল ডেড লোড, এই যে ডেড লোড কথা বলা আছে না, ডেড লোডটাই তো আমরা লিখতে হবে এখানে। ডেড লোড কত আমার, এই যে 90, এই 90 ইন্টু আমাদের যে শর্ট স্প্যান সেটা, আবার এরকমভাবে ক্যালকুলেট করে যে এমএ ইন্টু লং লাইভ লোড, যেটা লাইভ লোড কত, লাইভ লোড 160 ইন্টু শর্ট লোডের ডিরেকশন দেওয়ার পর আমাদের এই যে টোটাল মোমেন্টটা এরকমভাবে আমাদের, এটা পাউন্ড ইঞ্চিতে ছিল, পাউন্ড ফিট থেকে এটা কিন্তু আবার 12 দিয়ে গুণ আছে, এটা এখানে লেখা নেই। তো এটা আবার 12 দিয়ে গুণ করে আমরা এখানে এই ভ্যালুটা পাইছি, এখানে আবার 12 দিয়ে গুণ করে আমরা এই ভ্যালুটা পাইছি। এই ভ্যালুটার সাথে আমরা টোটাল যে মোমেন্টটা পজিটিভ মোমেন্টটা সেটা পাইছি, মানে পজিটিভ মোমেন্ট ফর শর্ট ডিরেকশন। এরকম আবার পজিটিভ মোমেন্টে আবার লং ডিরেকশনে পাইছি না, এরকম পজিটিভ মোমেন্ট আমরা এই যে কোএফিশিয়েন্টগুলো ওখান থেকে পাবো ওই টেবিল থেকে। আবার সেমভাবে এই লোডিংটা ডেড লোডের জন্য, লাইভ লোডের জন্য এটুকু পাবো। আবার শুধু এইখানে চেঞ্জ হবে আমাদের, এই যে আমরা শর্ট ডিরেকশন বের করছিলাম মোমেন্টটা, এবার আমরা লং ডিরেকশনের জন্য মোমেন্টটা বের করবো। বের করার পরে এটাকে আমরা 12 দিয়ে গুণ দিব, 12 দিয়ে গুণ দিলে আমাদের এই ভ্যালুটা এরকমভাবে আসবে। আমরা টোটাল যে শর্ট ডিরেকশনের ইয়েটা ভ্যালুটা এরকমভাবে পেয়ে যাবো, মোমেন্টটা পেয়ে যাবো। আচ্ছা, এরপরে আমরা এটা মোমেন্টটাকে একটু দেখাই দিব যে আসলে মোমেন্টটা মানে আমাদের ইলাস্ট্রেট করে দেখাবো। আচ্ছা, ইলাস্ট্রেট করে দেখাবো তার আগে একটু বলে নিই যে আমাদের আসলে এই যে শর্ট ডিরেকশন কোনটা, লং ডিরেকশন কোনটা আমাদের একটু বুঝতে হবে কিন্তু। যে আমি পেজটা ডিলিট করে দিই, পেজটা আসলে লাগবে না। আচ্ছা, তো আমরা এই যে শর্ট ডিরেকশনের যেই এটা ছিল সেটা হলো আমাদের এই 45,286, আর হলো লং ডিরেকশনের জন্য 70,651। তো আমাদের এই যে আমাদের এই বরাবর এই বরাবর আমরা বলবো শর্ট ডিরেকশন, আর এই যে এই বরাবর বলবো আমরা লং ডিরেকশন। লং ডিরেকশন, এই বরাবর বলবো শর্ট ডিরেকশন। আচ্ছা, তো লং ডিরেকশনে আর শর্ট ডিরেকশনের যে মোমেন্টটা এটা আমরা এখানে দেখাই দিচ্ছি যে আমাদের এই যে 46,286 মোমেন্টটা আমরা শর্ট ডিরেকশন বরাবর কাজ করছে, মানে এই বরাবর কাজ করছে। আর লং ডিরেকশনটা আসলে আমাদের এই বরাবর কাজ করছে 70,651। এই যে 70,651 মোমেন্টটা আসলে এই বরাবর কাজ করছে। তো আমাদের কিন্তু এইটুকু মাথায় খুবই ভালো মতো রাখতে হবে যে আমাদের এইটা হলো লং ডিরেকশন বুঝাচ্ছি, আমি এই বরাবর উপর থেকে নিচে গেলে অথবা নিচ থেকে উপরে গেলে লং ডিরেকশন বুঝাচ্ছি, আর হলো এই বাম থেকে ডানে গেলে শর্ট ডিরেকশন বোঝাচ্ছে, অথবা ডান থেকে বামে গেলে শর্ট ডিরেকশন বোঝাচ্ছি। তো এই বিষয়টা আসলে একটু বোঝার বিষয় আছে। তো তো এইটুকু ছিল আমাদের মোমেন্টের। আচ্ছা, এরপর একটা কথা আছে আমাদের নেগেটিভ মোমেন্টের। আচ্ছা, এখানে দেখি তো, আমরা জানি কি লোডিং সাপোর্টে লোডিং কন্ডিশন থাকে নেগেটিভ। আমি যদি একটা এরকমভাবে চিন্তা করি, এই বিমে যদি একটা সাপোর্ট থাকে, তো সাপোর্টে নেগেটিভ থাকে, মাঝখানে পজিটিভ থাকে, তারপরে নেগেটিভ থাকে, তাই না? তো আমাদের এই যে এই পজিটিভ মোমেন্টটা, এই নেগেটিভ মোমেন্টটা আসলে কীরকমভাবে কী মিন করতেছে, আমাদের সাপোর্টের পজিটিভ মোমেন্টটা আমাদের এরকমভাবে সাপোর্টে থাকে নেগেটিভ মোমেন্ট, এখানে এই সাপোর্টের নেগেটিভ মোমেন্ট, আর এই সাপোর্টে পজিটিভ মোমেন্ট। তো আমরা সবাই জানি এটা। আচ্ছা, এর মধ্যে একটা কথা আছে যে আমাদের এই যে এটা হলো যদি আমাদের কন্টিনিউয়াস এজ হয়, সরি, তো এইটা যদি আমার একটা কন্টিনিউয়াস এজ হয়, হ্যাঁ, কন্টিনিউয়াস এজ হয়, তো এই কন্টিনিউয়াস এজের যেই মোমেন্টটা থাকবে সেটা যদি আমার এম নট হয়, তাহলে এটা যদি ডিসকন্টিনিউয়াস হয়,
তো এই ডিসকন্টিনিউয়াস হলে এই যে মোমেন্টের এম নটের ভ্যালুটা এখানে এসে আমার 1/3 হয়ে যাবে, 1/3 অফ এম নট। আচ্ছা, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কন্টিনিউয়াস এজের যতটুকু মোমেন্ট আছে ডিসকন্টিনিউয়াস এজে আমাদের আসলে তার চেয়ে 1/3 মোমেন্ট আসবে। আচ্ছা, এখন আমরা যে মোমেন্টটা বের করলাম, এই যে নেগেটিভ মোমেন্টটা বের করলাম, এই যে নেগেটিভ মোমেন্টটা, হ্যাঁ নেগেটিভ মোমেন্টটা আসলে কার জন্য আমরা বের করছি? পজিটিভের জন্য, কন্টিনিউয়াস এজের জন্য নাকি ডিসকন্টিনিউয়াস এজের জন্য? অবভিয়াসলি আমরা কিন্তু এই যেখানে বলা আছে যে কন্টিনিউয়াস এজ, মানে আসলে আমরা একটু আগে যে মোমেন্টগুলো ক্যালকুলেট করলাম, ফর পজিটিভ মোমেন্ট তো কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস প্রশ্ন আসে না, কারণ পজিটিভ মোমেন্ট মাঝে থাকে, তো এটা আসলে দরকার নাই। কিন্তু আমাদের নেগেটিভ মোমেন্টে কন্টিনিউটি খুব বড় একটা ইস্যু, আমাদের কন্টিনিউটি কোন দিকে আছে। তো এই জন্য আসলে আমরা কন্টিনিউয়াস এজটার সাথে কন্টিনিউয়াস এজের মোমেন্টের সাথে আমরা 1/3 করবো, তাহলে আমাদের ডিসকন্টিনিউয়াস এজের মোমেন্টটা পাবো। তো এই যে আমরা এখানে কন্টিনিউয়াস এজের মোমেন্ট পাইলাম কত এখানে শর্ট ডিরেকশনে ৭৫,৬২৪ আর ৬৩,২১৬। তো এইটার 1/3 করবো দুইটারই। এই যে, তো আমরা এখানে নেগেটিভ মোমেন্টের 1/3 করছি, তাহলে আমাদের কত আসছে? ৪৬,২৮৬কে 1/3 করলে আমাদের হয় হলো ১৫,৪২৯, আর হলো আমাদের এই যে ৭০,৬৫১কে এই যে এটা আছে ৭০,৬৫১কে 1/3 করতেছে, মানে আমাদের এই যে টোটাল যেই শর্ট ডিরেকশনের যে মোমেন্টটা আছে আর লং ডিরেকশনের যে মোমেন্টটা আছে, এই যে এই টোটাল মোমেন্টের 1/3 এই পাশে হয়। মানে এটা যদি ডিসকন্টিনিউয়াস এজ ধরি, ডিসকন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, তার মানে আমাদের এই টোটাল মোমেন্টের 1/3 এইদিকে যাবে, এই টোটাল মোমেন্টের 1/3 এইদিকে যাবে। তো এটা আসলে বিষয়। এখন আমাদের দেখি তো কোনটা কোন ডিরেকশনে মোমেন্টে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে একটু দেখি। আচ্ছা, এখন আমাদের এই বরাবর শর্ট ডিরেকশন আছে, রাইট? আমাদের এই বরাবর শর্ট ডিরেকশন আছে। শর্ট ডিরেকশনের নেগেটিভ কোনটা? এই পার্টটা। শর্ট ডিরেকশনের নেগেটিভ এই পার্টটা। এখন এই পার্টটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস? অবশ্যই ডিসকন্টিনিউয়াস, আমরা দেখে বুঝতে পারতেছি। এই জন্য আসলে আমরা ডিসকন্টিনিউয়াস এজের যে মোমেন্টটা শর্ট ডিরেকশনের জন্য বের করছি, এই যে এম এ ফর শর্ট ডিরেকশন, ডিসকন্টিনিউয়াস এজের যে মোমেন্টটা সেটা আসলে ১৫,৪২৯, এটা আমাদের শর্ট ডিরেকশন বরাবর লেখা আছে। দেখি এই যে ১৫,৪২৯, এই যে এখানে শর্ট ডিরেকশন বলা আছে। আচ্ছা, যেহেতু সাপোর্ট, অবভিয়াসলি সাপোর্টটা আমাদের এই যে এখানে নেগেটিভ আসবে, যে আমাদের লোডিং কন্ডিশনটা নেগেটিভভাবে দিতে হবে। আবার আমি যদি একটু দেখি যে এইখানে মধ্যে এই যে এটা কি বিটা হলো মানে লং ডিরেকশনের নেগেটিভ মোমেন্টটা আমার টোটাল যে মোমেন্টটা আছে, টোটাল লং ডিরেকশনের মোমেন্টের 1/3। তো একটু আগে এই যে লং ডিরেকশন মোমেন্টের 1/3 মানে এরকম, এই যে লং ডিরেকশন মোমেন্টের 1/3 মানে ২৩,৫৫০, এই ২৩,৫৫০টা আমার এইখানে হবে, এই যে ২৩,৫৫০। এখন আমাদের যেহেতু মোমেন্টটা নেগেটিভ, তো আমাদের সামনে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। আশা করি বুঝাতে পারছি। তো আমি আবার বলি, তো মানে আমাদের যেই মোমেন্টের ডিসকন্টিনিউয়াস এজের মোমেন্টগুলো আমরা বের করতে পারি না, সেই মোমেন্টটা আসলে কার সমান হয়? আমাদের টোটাল মোমেন্ট যেটা হয়, টোটাল পজিটিভ মোমেন্টের 1/3 হয় ডিসকন্টিনিউয়াস এজের দিকে। এই জন্য আসলে আমরা পজিটিভ মোমেন্টটা বের করে ওর 1/3 পরিমাণ মোমেন্ট বের করে ডিসকন্টিনিউয়াস এজে লিখে দিব। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি যদি শর্ট ডিরেকশন আর লং ডিরেকশনের ডায়াগ্রামটা এঁকে দেই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা চিত্রের মধ্যে এরকমভাবে চাইলে দেখাইতে পারি, না হলে এরকমভাবে এই বরাবর যেহেতু শর্ট ধরছে, আমরা শর্টই ধরি, মানে এই বরাবর লং। হ্যাঁ, তো শর্ট ডিরেকশনের আমাদের এইটা শর্ট ডিরেকশনে পজিটিভের জন্য এরকমভাবে আছে। তো শর্ট ডিরেকশনের এই মোমেন্টটাতে আমাদের কতটুকু মোমেন্ট আছে? এটা ডিসকন্টিনিউয়াস না, সেটা ২৩,৫৫০। আর এই যে বামে এইটা ডিসকন্টিনিউয়াস, এটাতে কতটুকু মোমেন্ট আছে? আমাদের মোমেন্ট আছে হলো সেম পরিমাণ আর কি, ডিসকন্টিনিউয়াস। তো আমাদের এই যে ১৫,৪২৯, আমরা এটা আসলে এই যে স্ট্রিপটাকে ভাগ করার কিছু নাই, এইখানে যেটা কাজ করবে বাকিটা সব কিছু কাজ করবে। তো এই চিত্রটা দেখি আসলে বোঝা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, এই যে ৭৫,৬২৫ কোথায় পাইছি? ৭৫,৬২৫ কিন্তু আমরা এখান থেকে পাইছি, এই যে ৫০,৬২৫ আর হলো ৬৩,২১৬, এই যে আমরা এখানে পাইছি, এই যে ৬৩,২১৬। এই বিষয়গুলো আসলে এখানে লেখা আছে যে কন্টিনিউয়াস এজের জন্য কন্টিনিউয়াস এজের মোমেন্ট, আর ডিসকন্টিনিউয়াস এজের জন্য আমাদের এই যে টোটাল মোমেন্ট পজিটিভ মোমেন্টের 1/3। এই তো দ্যাটস ইট, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের স্টিল ক্যালকুলেশন, আমাদের মোমেন্টের বিষয়টা ক্লিয়ার হইলো। এরপরে আসি স্টিল ক্যালকুলেশন। এটা আসলে দরকার ছিল না, মানে একটু দরকার নেই আর কি এটা দেখার।
আচ্ছা, এরপরে দেখি স্টিল ক্যালকুলেশনের জন্য আমাদের দুইটা সূত্র আছে। ওই যে আমাদের ট্রায়াল অ্যান্ড এরর করে বের করতাম, যে ওই যে এম ইকুয়াল টু এস এফ এস ডি মাইনাস এ বাই টু। হ্যাঁ, তো এই যেখানের মধ্যে আমরা এইটা যেহেতু বের করবো, আমাদের এমটা জানা আছে, তো এখানে আমাদের এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডেপথ যেটা, এটাকে যদি আমরা কি পড়াশোনা করে থাকি আরসিএস 1-এ, তাহলে আমরা জানতে পারবো এটা হলো ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডেপথ। তো ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডেপথের কার্ভটা এরকমভাবে হয় যে এম ইকুয়াল টু এম না এস এফ এস ইকুয়াল টু 0.85 এ বি। আমার সাথে একটা বিটা আছে, বিটা না এফসি প্রাইম আছে, সরি। হ্যাঁ, তো এইখানে আসলে এই যে এটা আমরা এখানে বসাই, এটাই আসলে এখানে পরিমাণ বসানো হয়, আমরা আসলে এটাই এখানে বসানো হয়। তো ইন্টারপোলেট করার জন্য আমরা এই দুইটা এরকমভাবে ইকুয়েশন লিখে নিই, ইকুয়েশন লিখে ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করি। আমরা আরসিসি 1 যদি যেহেতু পড়ে আসছি, তো আমাদের কাছে এটা আহামরি কোনো বিষয় হবে না। তো আমরা আসলে একটু দেখি এরপরে রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা কীভাবে করতে হয়। রেইনফোর্সমেন্ট ডিটেলিং জন্য আলাদা একটা ভিডিও দিব, আমি জাস্ট মোমেন্ট ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানের মধ্যে আমাদের দেখাচ্ছে যে শর্ট ডিরেকশনের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন, লং ডিরেকশনের আলাদা ক্যালকুলেশন। তো মিডিল স্ট্রিপের জন্য কন্টিনিউয়াস এজে একটা, মিডের জন্য একটা, আর ডিসকন্টিনিউয়াস এজের জন্য একটা। তো এই যে মিডিল স্ট্রিপের জন্য মিডিল স্ট্রিপ এটা মিডিল স্ট্রিপ বলে না আমাদের, মিডিল স্ট্রিপ। তো মিডিল স্ট্রিপে যে আমাদের কন্টিনিউয়াস এজ, ডিসকন্টিনিউয়াস এজ এটা, কন্টিনিউয়াস এজ এইটা। তো আমাদের এই মোমেন্টগুলো আসলে এখানে বলা আছে। এই যে কন্টিনিউয়াস এজের জন্য ৭৫,৬২৫, এই যে কন্টিনিউয়াস এজের জন্য ৭৫,৬২৫। আমাদের ডিসকন্টিনিউয়াস এজের জন্য আমাদের ১৫,৪২৯, ডিসকন্টিনিউয়াস এজের জন্য ১৫,৪২৯। আর এই যে মিডিলের জন্য আমাদের কত, মিডিলের জন্য আমাদের এই যে ২৩,৫৫৬, ৪৬,৫০০ এত, এই যে এটা। তো এইটা আসলে আমাদের এরকমভাবে লিখতেছে। তো আমি একটু মিশাই দিই, এটা একটু ঘিজিমিজি লাগতে পারে। তো আমি একটু দেখি যে এই মোমেন্টগুলো, এই যে এইটা আমাদের শর্টের জন্য লাগবে, শর্ট ডিরেকশন মোমেন্ট। হ্যাঁ, শর্ট ডিরেকশনের মোমেন্ট। আচ্ছা, এরপরে আমাদের এই যে এইটা, আমি যদি এই পরের মার্কেটটা দিয়ে দেখাই, তো এই যে এইটা অ্যান্ড এইটা, এটা আমাদের লং ডিরেকশনের মোমেন্ট হবে। হ্যাঁ, তো এটা আমাদের লং ডিরেকশন মোমেন্ট। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট সুন্দর মতো আমাদের ভ্যালুগুলো সব জানা আছে, যে আমরা এই যে মোমেন্টের ভ্যালু জানা আছে, এখান থেকে যে মোমেন্টের ভ্যালু জানি, আমরা এই যে সূত্রের মধ্যে বসাবো, এম ইকুয়াল টু এম এর মধ্যে জাস্ট এইখানে বসাবো, যে এখানের মধ্যে এম এর ভ্যালুটা বসাবো ৪৬,২৮৬, ৪৬,২৮৬ বসে, তারপরে আমরা ক্যালকুলেটরে সলভ করলেই ইকুইভ্যালেন্ট স্টেপ সহ এরকম ক্যালকুলেটর সলভ করলেই আমরা দেখতে পারবো যে আমাদের এই যে এই স্টিলের এরিয়াটা আসতেছে হলো 0.176, প্লাস মাইনাস হইতে পারে। এরপরে আমাদের জাস্ট 0.1293, 0.057। এরপরে আমাদের একটা জিনিস করতে হয়, সেটা হলো এই যে আমাদের স্পেসিংটা বের করে দিতে হয়। স্পেসিংটা আমরা সবাই জানি, এস ইকুয়াল টু এরিয়া অফ বার ইন্টু 12 ডিভাইডেড বাই এরিয়া অফ স্টিল। এটার জন্য আবার 2t এর, টি মানে কি, টি মানে ওই যে আমাদের থিকনেস 6 ইঞ্চ ধরছি না, তো 2t এর থেকে যেন ছোট হয়, আবার 12 ইঞ্চির থেকে যেন বড় না হয়। হ্যাঁ, তো আমাদের এইখানে এই যে যেমন এই যে এটাতে আমি যদি ক্যালকুলেট করি, আমরা দেখতে পারবো এটাতে স্পেসিংটা আসবে বোধহয় 12, মানে 14 সামথিং, 14 প্লাস। তো আমাদের যেহেতু এসএই কোডে বলা আছে 12 এর বেশি হইতে পারবে না, আমাদের এই জন্য আসলে আমরা এখানে 12 দিয়ে রাখবো। তো এই জন্য আসলে আমরা এখানে 12 দিয়ে রাখবো। এটা যেহেতু স্পেসিংটা অনেক বেশি আসবে, 14 কাছাকাছি আসে, আমরা 12 লিখবো। আমার পরের ক্ষেত্রেও সেম, লং ডিরেকশনে মিডের জন্য ৭০,৬৫১, যে মিডের জন্য ৭০,৬৫১, এই যে কন্টিনিউয়াসের জন্য আছে ৬৩,২১৩, এই যে কন্টিনিউয়াসের জন্য ৬৩,২১৩, আর এই যে ডিসকন্টিনিউয়াসের জন্য ৬৩,৬৫০, ডিসকন্টিনিউয়াসের জন্য ৬৩,৫৫০, সরি। এই যে 550 মোমেন্ট দিয়ে আমরা জাস্ট স্টিল ক্যালকুলেশন করে আমাদের এই যে স্পেসিংগুলো বের করে দিতে পারলেই আহামরি, মানে আমাদের ম্যাক্সিমাম কাজটা শেষ। এরপরে জাস্ট এটা ডিটেলিং করা, ডিটেলিংটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে। ওই ভিডিওর মধ্যে আমরা আশা করি এই এসিএম মোমেন্ট কোএফিসিয়েন্টের মেথডের ম্যাথটা শেষ করা যাবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এটা আসলে আহামরি কোনো বিষয় না, জাস্ট একবার দেখলেই পারা যাবে। ধন্যবাদ সকলকে। Damn.